আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডিসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি প্রত্যাশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তবে শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি প্রিন্সিপাল অফ ফিনান্স বিএ অনার্স দ্বিতীয় বর্ষ থেকে আলোচনা করব। এটা আমার প্রিন্সিপাল অফ ফিনান্সের প্রথম ক্লাস। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমার ক্লাসগুলো দেখবে। এই করোনাকালীন সময়ে তোমরা অনেক উপকৃত হবে। আমি ইব্রাহিম রুল, প্রভাষক বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর। প্রিন্সিপাল অফ ফিনান্স। প্রিন্সিপাল অফ ফিনান্স থেকে আজকে আমরা চ্যাপ্টার 2 ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস, টপিকস হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এখন আর্থিক বিবরণী ও এর বিশ্লেষণ। প্রত্যেকটা প্রতিষ্ঠানই তার নিজস্ব একটি আর্থিক বিবরণী বিশ্লেষণ করে থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানই বছর শেষে কতগুলো ধাপে তার আর্থিক বিবরণী বিশ্লেষণ করে। ধাপগুলো হচ্ছে লাভ লোকসান হিসাব, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, উদ্ধৃতপত্র, অনুপাত বিশ্লেষণ, বিভিন্নভাবে করে থাকে। কারণ হচ্ছে বছর শেষে তারা কতটা প্রফিট অর্জন করতে পারছে এবং বছর শেষে তাদের কি পরিমাণ পাওনা পরিশোধ করার মতো ক্ষমতা আছে, কি পরিমাণ সম্পদ আছে, এগুলো বিশ্লেষণ করাই হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণে আমরা আরেকটা বাস্তব উদাহরণ দিই। ধরে নাও, গল্পটি বলি যে আমার বাড়িতে একটি আম গাছ লাগিয়েছি। এই আম গাছ লাগানোর ফলে আমার প্রত্যাশিত ফলন আশা করতে পারিনি। যে আমি একটা আম গাছ লাগিয়েছি, বছরে আমার এখান থেকে 20 মণ আম হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আমার 20 মণ আম হয়নি। বিভিন্ন কারণ হতে পারে। এর কারণ হচ্ছে, 1 নম্বর, মাটির উর্বরতার অভাব হতে পারে, দুর্বল বীজ হতে পারে, পরিচর্যার অভাব হতে পারে, কীটনাশকের অভাব হতে পারে, পর্যাপ্ত পানির অভাব হতে পারে, প্রয়োজনীয় সারের অভাব হতে পারে, বা প্রাকৃতিক দুর্যোগ, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি হতে পারে। এগুলা বিভিন্ন কারণ থাকতে পারে। একইভাবে ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা অর্জিত হচ্ছে কিনা সেটা বিশ্লেষণ করতে গিয়েও বিভিন্ন কারণ উদ্ঘাটিত হতে পারে। আর এই কারণগুলো উদ্ঘাটন করাই হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজারের কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব, দেখো, ফিনান্সিয়াল ম্যানেজার কি কি কাজ করতে পারে, কি পদ্ধতিতে আমাদের এটা করতে পারে। যেমন আর্থিক বিবরণী বিশ্লেষণ পদ্ধতি অনেকভাবে করা যায়, যেমন সমান্তরাল পদ্ধতি, যেটাকে আমরা হরিজন্টাল বলি। তারপরে হচ্ছে উলম্ব বিশ্লেষণ পদ্ধতি, যেটাকে ভার্টিক্যাল পদ্ধতি বলি। অনুপাত বিশ্লেষণ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং ব্রেক ইভেন পয়েন্ট। এই 5টা পদ্ধতিতে আমাদের ফিনান্সিয়াল ম্যানেজার তার ডিসিশন নিতে পারে। এখন আমরা অনুপাত বিশ্লেষণটি দেখব, ওইগুলো আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো অনুপাত বিশ্লেষণটা আসলে কি, এখানে আমরা চলো কিছু ছবি দেখি। ছবিতেই আমরা বুঝতে পারবো। দেখো, প্রথম ছবি যেটা দেখলাম, আমরা একটা ছবি দেখতেছি। ছবিটাতে কি প্রকাশ পায়? ছবিটাতে আমরা দেখছি একজন ম্যানেজার বা একজন ক্যাশিয়ার কি করছে? টাকা গুনছে। মানে একজন ক্লায়েন্ট সামনে দাঁড়ানো। এই চিত্রগুলো মূলত ব্যাংকে দেখা যায়, ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে, যে একজন ক্যাশিয়ার কি করতেছে? টাকা গুনতেছে। ক্যাশিয়ারের কাজ কি? টাকা দেওয়া, ক্লায়েন্টকে টাকা দেওয়া, চাহিদা মাত্র তাকে টাকাটা দিতে হবে একটা চাকরি শো করার পরে। তাহলে এটা কি বলি আমরা? কি? ক্যাশিয়ার। তারপর আরেকটা ছবি দেখি, দেখো, টাকা, খুব সুন্দর সুন্দর টাকা এখানে দেওয়া আছে। আসলে টাকার প্রতি সবারই লোভ আছে, তবে তোমরা টাকার প্রতি লোভ করবে না, কারণ টাকার প্রতি লোভ করলে পাপিয়া শাহেদের মতো অবস্থা হবে, ডক্টর সাবরিনার মতো অবস্থা হবে। আমরা চাই না, আমরা টাকার প্রতি লোভ করবো না। টাকার প্রয়োজন আছে, কিন্তু অনৈতিকভাবে বা অবৈধভাবে না। আমরা বৈধভাবে টাকা উপার্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, আমরা এখানে কিছু টাকার ছবি দেখতে পেয়েছি। 200 টাকার নোট, 70 টাকার নোট, তারপর একটা সৌদি রিয়াল, তারপর হচ্ছে 2 টাকার একটা নোট। তাহলে এটাকে কি বলি আমরা? টাকা। তারপরে আরেকটা ছবি দেখি আমরা, দেখো, এখানে ক্রেডিটর মানে পাওনাদার, ডেবিটর মানে দেনাদার। সে কি করছে? মানে ক্রেডিটরের কাছ থেকে কিছু লোন নিছে, লোন নিয়ে কি করছে? ডেবিটর বাড়ি করছে বা সম্পদ করছে, অ্যাসেট করছে।
এই ক্রেডিটরের কাছে টাকাটা নেওয়ার হচ্ছে তাকে কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট দেওয়ার পর সে তাকে টাকাটা দিবে। তারপরে দেখো আরেকটা ছবিতে এরা হচ্ছে আমার পাওনাদার, ব্যবসায়ের পাওনাদার। আরেকটা ছবি দেখি আমরা, দেখো এই ছবির মধ্যে দেখছি আমরা কিছু দক্ষ কর্মী বা শ্রমিক। তাহলে এরা শ্রমিক ও অন্যান্য উৎস। তাহলে এই ছবিগুলো দেখে আমরা একটা বিষয় উপলব্ধি করতে পারি। দেখো কি বিষয়টা উপলব্ধি করতে পারি আমরা। এই উপরের চিত্র বা ছবিগুলো দেখে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারলাম। দেখো তারল্য অনুপাত, লিকুইডিটি রেশিও, তারল্য অনুপাত। দেখো তারল্য অনুপাতকে আবার 3 ভাগে ভাগ করা যায়: চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, নিট চলতি অনুপাত। তাহলে কারেন্ট রেশিও, কুইক রেশিও। এই কুইক রেশিও অনেকটি নাম, 3টা নাম: কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, আরেকটা হচ্ছে লিকুইডিটি রেশিও। এটা মনে রাখবে তোমরা, নিট চলতি মূলধন। তাহলে আমরা প্রথমত একটা প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান মূলত 3টা রেশিও, এই 3টা রেশিও সবচেয়ে কার্যকরী। একটা হচ্ছে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, আরেকটা হচ্ছে নিট চলতি অনুপাত। এখন দেখো এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ করার ক্ষমতা আছে কিনা, এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের অনুপাত বিশ্লেষণ করা হয়। আর অনুপাত বিশ্লেষণ হচ্ছে আমাদের, অনুপাত শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। যেমন আমরা পিতা পুত্রের বয়সের অনুপাত 4:1 আমরা অনেক সময় বলি। আমরা অঙ্কের মধ্যে করেছি 6, 7, 8, 9, 10 এর অনুপাতের অঙ্ক আছে, এই অনুপাতের। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে দুইজন বা দুইটি বিষয়ের মধ্যে সম্পর্কের যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, মানে দুই বা ততোধিক বিষয়ের মধ্যে যখন মানে সম্পর্কটাকে কি করা হয়, সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে আমরা কি বলবো, অনুপাত বলবো। যেমন 4:1 বলছিলাম, তাহলে আমরা পিতার বয়স পুত্রের চেয়ে 4 গুণ বেশি। 4:1 মানে কি, পিতার বয়স পুত্রের চেয়ে 4 গুণ বেশি, এটাই বোঝাইছে অনুপাত বিশ্লেষণ। তাহলে দেখো তারল্য অনুপাত, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, নিট চলতি মূলধন, এই উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা আছে কিনা এটা প্রকাশ করে। তারপরে আরেকটা দেখবো আমরা, দেখো এখানে দেখো নেট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নেট বিক্রয় মানে নেট সেলস যেটাকে আমরা বলি ইংরেজিতে, বিয়োগ করব কি বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড, ইংরেজি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, সমান হবে মোট মুনাফা। তাহলে নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা হয়। মোট মুনাফা থেকে আবার পরিচালন ব্যয় বাদ দিলে নেট মুনাফা হয়। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়, যেটাকে আমরা বলি অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সটা বাদ দিলে, মানে টোটাল প্রফিট থেকে আমরা কি করব, অপারেটিং এক্সপেন্সটা বাদ দিব, তাহলে আমার নেট প্রফিট হয়ে যাবে, মানে নেট মুনাফা। এখন দেখো এখান থেকে আমরা ওই চিত্র থেকে বুঝতে পারি যে মুনাফা অর্জন অনুপাত, প্রফিটেবিলিটি রেশিও। তাহলে প্রফিটেবিলিটি রেশিওকে আবার দুই ভাগে ভাগ করা যায়: মোট মুনাফা অনুপাত, নেট মুনাফা অনুপাত। তাহলে গ্রোস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও। তাহলে প্রথম আমরা তারল্য অনুপাত করেছি, এখন মুনাফা অর্জন অনুপাত পড়লাম। এটার উদ্দেশ্যটা কি দেখো, নির্দিষ্ট সময় প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই করা। তাহলে নির্দিষ্ট সময়ের পরে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা যাচাই, একটা নির্দিষ্ট সময়, যেমন মূলত 1 বছরই ধরা হয় ফিনান্সিয়াল ইয়েতে, আমাদেরকে 1 বছরের ধরে 1 বছর পর পরই আমরা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করি যে আমরা কত টাকা লাভ করলাম বা কত টাকা লস হলো, আমাদের কত টাকা পাওনা আছে, কে কত টাকা পাবে, আমরা কার কাছে কত টাকা পাবো, আমাদের আসলে আমাদের প্রতিষ্ঠানের অবস্থানটা কি, তার অনুপাতটা কত, আমরা কিভাবে মানে আমাদের সম্পদের পরিমাণ কত, এগুলো বিশ্লেষণ করার জন্যই অনুপাত বিশ্লেষণ করা হয়। তারপরে দেখো আরেকটা চিত্র আমরা দেখি। আমরা বলছিলাম 3টা অনুপাত এখানে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে তারল্য অনুপাত, দ্বিতীয়টা গেল আমাদের কি লিকুইডিটি, প্রথমটা লিকুইডিটি অনুপাত, তারপরটা গেল আমাদের প্রফিটেবিলিটি রেশিও। এখন হচ্ছে দেখো এখানে একটা কোম্পানির নাম দেওয়া আছে, এবিসি কোম্পানি, এটা যে কোনো কোম্পানি হতে পারে, আমি এবিসি কোম্পানির নাম দিয়ে দিলাম। মূলধন গঠন, আসলে সাধারণ শেয়ার মূলধন, কোম্পানিগুলো শেয়ার মার্কেট থেকে মূলধন গ্রহণ করে, আবার ঋণপত্রের মাধ্যমে মূলধন গ্রহণ করে। এখানে সাধারণ শেয়ার মূলধন দেখো 6 লক্ষ টাকা দেওয়া আছে, ঋণপত্র দেওয়া আছে 4 লক্ষ টাকা, আর 60 লক্ষ টাকা আর 4 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা। দেখো নিজস্ব মূলধন অনুপাত 6 অনুপাত, এটা যদি আমরা অনুপাত আকারে প্রকাশ করি তাহলে 6:4, এটাকে ছোট করলে আরো কত হয়, 3:2। তাহলে আমরা দেখো
এটা থেকে আমরা বুঝতে পারি যে সচ্ছলতা বা মূলধন কাঠামো অনুপাত, সলভেন্সি রেশিও যেটাকে বলি আমরা, সলভেন্সি রেশিওকে আবার তোমার ইকুইটি অনুপাত, ঋণ অনুপাত, ইকুইটি অনুপাত, ঋণ অনুপাত বলা হয়। কারণ এটার উদ্দেশ্যটা কি দেখো, দীর্ঘমেয়াদী আর্থিক সামর্থ্য আছে, আমাদের দীর্ঘমেয়াদী আর্থিক সামর্থ্যটা আছে কতটুকু এটা যাচাই করা। তাহলে মূলত যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে তিনটা অনুপাত মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে লিকুইডিটি অনুপাত, তারল্য অনুপাত যেটা, আরেকটা হচ্ছে প্রফিটেবিলিটি মুনাফা অনুপাত, আরেকটা হচ্ছে মূলধন অনুপাত যেটাকে বলি আমরা সচ্ছলতা বা মূলধন কাঠামো অনুপাত। এই তিনটার সাথে আরো অনেকগুলো অনুপাত আছে, এটা সাবসিডিয়ারি হিসেবে কাজ করে, এই সাবসিডিয়ারি গুলো আমরা পরে দেখবো। তো এই তিনটা অনুপাত আপাতত আমরা প্রথম অনুপাতটা আলোচনা করবো আজকে। দেখো, লিকুইডিটি রেশিও, তারল্য অনুপাত। তারল্য অনুপাতের যে সূত্রটা দেখো, কারেন্ট রেশিও, চলতি অনুপাত যেটাকে বলি আমরা, এইচএসসি তে পড়েছি চলতি অনুপাত, যে কারেন্ট এসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট এসেট মানে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আর এর আদর্শ মান হচ্ছে 2:1, অর্থাৎ 2 টাকা সম্পদের বিপরীতে 1 টাকা দায় প্রকাশ করে। এটা মনে রাখতে হবে। আদর্শ মান হচ্ছে, কারেন্ট রেশিওর আদর্শ মান হচ্ছে কত? 2:1, অর্থাৎ 2 টাকা সম্পদের বিপরীতে 1 টাকা দায় প্রকাশ করবে। তারপরে দেখো কুইক বা অ্যাসিড টেস্ট রেশিও, এটা লিকুইডিটি রেশিও বলা হয়। দেখো, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে আমি ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স কে বাদ দিব। বাদ দেওয়ার পরে আমার কারেন্ট ডিভাইড করব আমি কি দিয়ে? কারেন্ট লায়াবিলিটিস। এই কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স কেন বাদ দিব, এটা আমরা ব্যাখ্যাটা একটু পরে আসতেছি। আমরা আছে আমাদের আজকে আলোচনায় আমরা আলোচনা করব কেন বাদ দিব এটা, কারণ কি, কারণটা এটার আদর্শ মান হবে 1:1, অর্থাৎ 1 টাকা সম্পদের বিপরীতে 1 টাকার দায় প্রকাশ করে, হচ্ছে আদর্শ মান। তারপরে হচ্ছে দেখো নেট ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা নেট মূলধন অনুপাত, চলতি মূলধন অনুপাত যেটাকে বলে আমরা। দেখো, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দেওয়ার পরে আমার নেট ওয়ার্কিং ক্যাপিটাল বাইর হয়ে যাবে। এখন দেখো, কারেন্ট অ্যাসেট, আসলে কারেন্ট অ্যাসেট গুলো কোনগুলো আমাদের এটা জানতে হবে। কারেন্ট অ্যাসেট গুলো কি কি দেখো, কারেন্ট অ্যাসেট গুলো হচ্ছে, দেখো কারেন্ট অ্যাসেট এর মধ্যে ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, সানডে ডেবিটরস, বিলস বা নোটস রিসিভেবল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, মার্কেটেবল সিকিউরিটি, অ্যাডভান্স পেমেন্ট, ইনকাম ট্যাক্স, প্রিপেইড এক্সপেন্স। এগুলো হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট। এগুলো মনে রাখতে হবে, এগুলো বারবার পড়তে হবে। যদি বারবার না পড়ো তাহলে কিন্তু তোমরা এগুলো মনে রাখতে পারবে না। আর মনে না রাখলে একটা ভুল হইলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আশা করি তোমরা এগুলো ভালো করে দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে। তারপরে দেখো কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস গুলো কি কি দেখো, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, সানডে ক্রেডিটর, অ্যাকাউন্টস পেয়েবল কে আবার সানডে ক্রেডিটরস ও বলা হয়, বিলস বা নোটস পেয়েবল, এক্সপেন্স পেয়েবল, ডিফার্ড এক্সপেন্স, আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস, পেয়েবল ট্যাক্স, পেয়েবল ডিভিডেন্ড, শর্ট টার্ম লোন, আনরিয়ালাইজড প্রফিট, প্রভিশন ফর ট্যাক্স, প্রপোজড ডিভিডেন্ড। এগুলো হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। এই কয়টা মুখস্থ রাখা খুব কঠিন কিছু না, তোমরা বারবার দেখলে এটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে দেখো, সাম মেমোরেবল পয়েন্টস, আমাদের কিছু বিষয় স্মরণ রাখতে হবে। এটার মধ্যে কি কি আছে দেখো, প্রথমত আমরা যেটা বলছিলাম, ওই যে প্রথমে বলছিলাম যে ইনভেন্টরি এন্ড প্রিপেইড এক্সপেন্স কেন বাদ দিতে হয় অ্যাসিড টেস্টের ক্ষেত্রে। দেখো, এটার কারণটা আমরা দেখবো আজকে একটু। দেখো কেন বাদ দিতে হয়, যে ইনভেন্টরি এন্ড প্রিপেইড এক্সপেন্স অ্যাসিড টেস্ট বা কুইক রেশিও বের করার সময় কেন চলতি সম্পত্তি থেকে বাদ দেওয়া হয়, কারণ অন্য সম্পদের মতো দ্রুত নগদ রূপান্তর করা যায় না। আমাদের আদার্স যে সম্পদগুলো আছে, এই ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্সটা ইচ্ছে করলে আমি দ্রুত একটা নগদ রূপান্তর করতে পারবো না, বিধায় আমি অ্যাসিড টেস্ট রেশিওতে আমি এটা বাদ দিয়ে দেখাবো। ইনভেন্টরি, মনে করো আমার একটা সম্পদ আছে, একটা দালান, এটা ইচ্ছে করলে একদিনে বিক্রি করা যাবে না, এটা সময় নিতে হবে। তারপরে প্রিপেইড এক্সপেন্স মানে যেটা আছে আমাদের, এটা আমরা কি করতে পারবো না, খুব তাড়াতাড়ি এটা আদায় করতে পারবো না, মানে অগ্রিমটা আদায় করে আনা সম্ভব না। তারপরে দেখো, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট নিয়ে অনেক লেখক অনেকভাবে এটা ব্যাখ্যা দিয়েছেন, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা আজকে একটু ভালো করে জানবো। দেখো, ব্যাংক ওভারড্রাফটটা কেন আমরা আহ দেখবো, ব্যাংক ওভারড্রাফটের কারণে কি হতে পারে, কি সমস্যা, এটা আমরা একটু দেখি, আলোচনা করি। কোন কোন লেখক কারেন্ট লায়াবিলিটিস কে ব্যাংক ওভারড্রাফট
কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট কি করেছে, বাদ দিয়ে অঙ্ক করেন, আবার কেউ কেউ বাদ না দিয়ে অঙ্ক করেন। এই ব্যাংক ওভারড্রাফট হচ্ছে কি আমাদের ব্যাংক জমাতিরিক্ত, মানে কোন কোন লেখক আমরা অনেক বইতে দেখেছি যে তারা কি করছে, যে কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফটকে বাদ দিয়ে দেখাচ্ছে, আবার কেউ কেউ এটা বাদ না দিয়ে অঙ্ক করে ফেলছেন। আইনগত দিক থেকে ব্যাংক ওভারড্রাফট চাহিদা মাত্র ব্যাংক পরিশোধ করবে। ব্যাংক ওভারড্রাফট চাহিদা মাত্র কি করবে, ব্যাংক ওভারড্রাফট চাহিদা মাত্র ব্যাংক পরিশোধ করতে হয়, কিন্তু বাস্তবে ব্যাংক ওভারড্রাফট এক ধরনের টার্ম লোন হিসেবে গণ্য হয়। তখন যখন তখন এটি পরিশোধ করতে হবে এমন নয় বিধায় কারেন্ট লায়াবিলিটিস থেকে বাদ দিয়ে দেখাতে হবে। কারেন্ট লায়াবিলিটিস থেকে বাদ দিয়ে দেখাতে হবে। তাই দুইভাবে অঙ্ক করলে ভুল হবে না। কেউ যদি তোমরা বাদ দিয়ে অঙ্ক করো অসুবিধা নাই, আর যদি কেউ মনে করো যে না আমরা বাদ দিব না, কারেন্ট লায়াবিলিটিস এর সাথে যোগ করে দেখাবো, অসুবিধা নেই। দুইভাবে অঙ্ক করলে ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে। তারপরে দেখো অ্যালাউন্স ফর ব্যাড ডেট। কারেন্ট অ্যাসেট অবলিক নেট অ্যাসেট নির্ণয় করার সময় যদি অ্যালাউন্স ফর ব্যাড ডেট থাকে, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বাদ দিয়ে দেখাতে হবে। অবশ্যই এটা মনে রাখবে, অ্যালাউন্স ফর ব্যাড ডেট যদি আমরা কারেন্ট অ্যাসেট বা নেট অ্যাসেট যখন তৈরি করব তখন অ্যালাউন্স ফর ব্যাড ডেট বাদ দিয়ে দেখাতে হবে। তারপরে হচ্ছে প্রোপাইটরস ফান্ড নির্ণয় করার সময়, দেখো প্রোপাইটর ফান্ডস নির্ণয় করার সময় প্রিলিমিনারি এক্সপেন্স, ডিসকাউন্ট অন ইস্যু, তারপর হচ্ছে শেয়ার, ডেট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বাদ দিয়ে দেখাতে হবে। ডেট ব্যালেন্স অফ প্রফিট ও লস অ্যাকাউন্ট বাদ দিয়ে দেখাতে হবে, কারণ এগুলো মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এই কথাটা মনে রাখতে হবে। এই কথাগুলো মনে রাখলে আমরা আশা করি আমাদের যেই অঙ্কগুলো আছে আমাদের অঙ্কগুলো ভুল হবে না। তাহলে আমরা এই জিনিসগুলো মনে রাখবো অঙ্ক করার আগে। একটা প্রবলেম দেখি আজকে আমরা। এবিসি টেক্সটাইল লিমিটেড ফার্নিশড দ্য ফলোইং ইনফরমেশন। দেখো কি কি দেওয়া আছে, ডিবেঞ্চার, ব্যাংক ওভারড্রাফট, ক্যাশ ইন হ্যান্ড, bills payable, closing stock, accounts receivable, prepaid expense, accounts payable, furniture, marketable security। তাহলে আমাদেরকে কি করতে বলা হয়েছে, দেখো রিকোয়ার কারেন্ট রেশিও আর লিকুইড রেশিও। লিকুইড রেশিওকে আমরা অ্যাসিড টেস্ট রেশিও বলি, আবার কুইক রেশিও বলি। তাহলে কারেন্ট রেশিওটা আমরা কিভাবে করব, দেখো মানে চলতি সম্পদ। তাহলে কারেন্ট রেশিওর সূত্রটা হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট আমাদের এখানে যোগ করার ফলে হয়েছে 11 লক্ষ টাকা, আর কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 5,50,000 টাকা। তাহলে পয়েন্ট এ হবে 2:1। তারপরে দেখো লিকুইড বা কুইক রেশিও, কুইক অ্যাসেট হচ্ছে আমার 7,20,000, আর কুইক লায়াবিলিটিস হচ্ছে 4,20,000। তাহলে 1.714:1। তাহলে দেখো কারেন্ট অ্যাসেট গুলো কি কি আমরা এখানে যোগ করে দেখাই দিলাম, তোমরা একটু দেখে নেবে। ক্যাশ ইন হ্যান্ড, ক্লোজিং ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্স, মার্কেটেবল সিকিউরিটি। তারপরে হচ্ছে তোমার কারেন্ট লায়াবিলিটিস, ব্যাংক ওভারড্রাফট প্লাস বিলস পেয়েবল প্লাস এপি। এখন দেখো আমাদের একটা অঙ্ক আমি দিয়ে দিলাম, তোমরা বাসায় বসে বসে তোমার অঙ্কটা করার চেষ্টা করবে। জিবি এন্টারপ্রাইজ প্রডিউস দ্য ফলোইং ইনফরমেশন। দেখো ট্রেড ডেবিটর্স 80,000, ব্যাংক ওভারড্রাফট 10,000, ক্যাশ ইন হ্যান্ড, বিলস পেয়েবল, ইনভেন্টরিজ, প্রিপেড রেন্ট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, ট্রেড ক্রেডিটর, টার্ম লোন 3 ইয়ার্স 70,000। তাহলে এই অঙ্কটা তোমরা অবশ্যই বাসায় বসে বসে করার চেষ্টা করবে, আর আমার ক্লাসগুলো দেখতে থাকো, আমার ক্লাসের সাথে থাকো। আশা করি তোমরা এই যে ছোট ছোট সমস্যাগুলো আছে এই এই করোনাকালীন সময়ে বাসায় বসে বসে পড়াশোনা করবে, সময় নষ্ট করবে না। আর কোনো প্রকার সমস্যা থাকলে আমাকে কল করবে, আমার ফোন নাম্বার আশা করি সবার কাছে আছে। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।